মানবতা বিরোধী অপরাধের ৪ অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের ফাঁসির আদেশ, রাজসাক্ষী মামুনের ৫ বছরের জেল। শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে রাজধানী, কোনো ঝুঁকি নেই বলছে ডিএমপি, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন। এবারে নির্বাচন দেশ রক্ষার নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা, শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে ডিসিদের নির্দেশ। এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে যাচ্ছে কমিশন, দাবি সিইসি, রাজনৈতিক দলের সহায়তা কামনা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনা সহ ৩ আসামির অপরাধ প্রমাণিত। 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা, যার রায় হল আজ দুপুর 12টা 40 মিনিটের দিকে 6 অধ্যায়ের 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। 2 ঘণ্টা 10 মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর 2টা 50 মিনিটে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের সামনে সুপ্রিম কোর্টের 4 দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় মুড়িয়ে দিয়েছিল। মাজার গেটের সামনে সেনাবাহিনীকে অবস্থান দিতে দেখা গেছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভেতরে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে কড়া নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর নিরাপত্তায় পুলিশের 15,000 সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। এ বিষয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, পুলিশের 15,000 সদস্য দায়িত্ব পালন করছেন, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ডিএমপি কমিশনারের গুলি করার নির্দেশের বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ককটেল নিক্ষেপ করলেই গুলি নয়, আইনে আছে কোনো পরিস্থিতিতে গুলি করতে হবে, আইন মেনেই গুলির কথা বলা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুরের নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জেলার ভাঙ্গায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন। সকাল থেকেই ভাঙ্গা গোল চত্বর সহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। ভাঙ্গা গোল চত্বর পরিদর্শনে গিয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, জনসাধারণের জানমাল রক্ষা ও নিরাপত্তায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত 50 জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের
নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। আগামী নির্বাচনকে শুধু 5 বছরের সরকার গঠনের নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের ভূমিকা রাখতে হবে। পনেরো বছর আগের কথাও হয়তো কারো মনে নেই এখন। কাজে খুব খারাপ ধরনের অভিজ্ঞতা আমাদের, যেটা স্মৃতিতে যেগুলো আছে সেগুলো খারাপ স্মৃতি। সেই খারাপ স্মৃতি থেকে শতাব্দীর নির্বাচন আয়োজন করার নতুন চিন্তা মাথার মধ্যে ঢোকানো কষ্টের জিনিস। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দিকে কমিশন এগিয়ে যাচ্ছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ভোটারদের জন্য নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের প্রথম পর্বে 6টি দলকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি বাংলাদেশ লেবার পার্টি। অবশেষে 5টি দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন কমিশন। শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশন বলেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জে আসুক না কেন কমিশন তা মোকাবেলা করতে প্রস্তুত। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি প্রতিপালনের উপর জোর দেন সিইসি। একটা জিনিস বুঝেছি আমরা এখানে, এই বোঝার মধ্যে ভুল নাই যে পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বার্স এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনো নির্বাচন করা যাবে না, এটা একদম নিশ্চিত। তো আপনাদেরকে আমন্ত্রণ জানানোর আমাদের মূল লক্ষ্য হলো এই আচরণবিধিটা যাতে পরিপালন হয় সেটা নিশ্চিতকরণের জন্য আপনাদের সহযোগিতা আমাদের দরকার হবে। এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, আচরণবিধি লঙ্ঘিত হলে কমিশন কী ধরনের ব্যবস্থা নেয় তার উপর কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নির্ভর করবে। এই যে নির্বাচন, একদিকে কালো টাকা, একদিকে বেশি শক্তি, অস্ত্র, সব ব্রহ্মাস্থান, আপনার তত্ত্বের সূত্র আপনার 10% আমি স্বাগত থাকা জানাচ্ছি। এই 4টে জিনিস রেখে পৃথিবীর কেউ বলতে পারে আমি নির্বাচন করতে পারবো। আচরণবিধি ভঙ্গের জন্য প্রার্থীকে তার প্রার্থীতে বাতিল করার ক্ষমতা আপনাদের থাকতে হবে। এটা যদি পারেন তাহলে 2টা, 5টা, 10টাকে যখন আপনি তার প্রার্থীতে বাতিল করবেন বাকিরা সোজা হয়ে যাবে। আমাদের মনে হচ্ছে মিস্টার এএমএম নাসিরউদ্দিন মহোদয় শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনার নেতৃত্বে বর্তমান কমিশন বাংলাদেশে সেই শূন্যস্থানটা পূরণ করতে পারবেন, যেন ভবিষ্যতে আমরা আপনাদেরকে রেফার করতে পারি। এই আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমেই আপনাদের সদিচ্ছা, কষ্ট সবকিছুর ফাইনাল প্রতিফলন হবে। অফিসারদের অঙ্গীকারনামা সম্পাদন, আচরণবিধি যেখানে মানার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে সেখানে পূর্ণ অঙ্গীকারনামা সম্পাদনের প্রয়োজনীয়তা দলীয়ভাবে এবং প্রার্থীগতভাবে আছে কিনা সেটা পুনর্বিবেচনার দাবি রাখে বলে বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল মনে করে। মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন নিশ্চিতকরণে ফাস্ট ব্রেকিং টিম গঠনের দাবি জানান তারা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তরবঙ্গের হালকা প্রকৌশল শিল্পের অন্যতম চালিকা শক্তি নীলফামারীর সৈয়দপুর। এখানে কারুশিল্প ও বাণিজ্যে বড় অবদান রাখছে একটি শহর। বর্তমানে 500-রও বেশি কারখানায় বছরে প্রায় 300 কোটি টাকার পণ্য উৎপাদন করা হচ্ছে। এর মধ্যে শতাধিক প্রতিষ্ঠান উৎপাদন করছে রেলওয়ের যন্ত্রাংশ, যার বার্ষিক বাজার মূল্য 50 কোটি টাকারও বেশি। মোহাম্মদ মইনুল হকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। স্বাধীনতার পর নীলফামারীর সৈয়দপুরে এক ধরনের শিল্প বিপ্লব ঘটে। এক সময় আমদানি নির্ভর ছিল রেলওয়ের যন্ত্রাংশ, এখন সেটি সৈয়দপুরের হালকা প্রকৌশল খাতকে আলাদা মাত্রা দিয়েছে। কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেকের জন্য। এমন কিছু নেই যা এখানে তৈরি হয় না। অনেকে রসিকতা করে সৈয়দপুরকে দেশের দ্বিতীয় জিঞ্জিরা নামেও অভিহিত করেন। এখানকার কারিগরদের দক্ষতার কারণেই কোটি কোটি টাকার বাজার তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের মাল বানাই, রেলের নাট বল্টু যেটাই হোক, মানে চেষ্টা করি যেটা আমার কারখানাতে আমি তৈরি করতে পারি।
রেলে তো অনেক আইটেম আছে, আপনার লোকোমোটিভ আছে, ইঞ্জিনের, তারপরে হচ্ছে বগির আইটেম, ব্রেকের কাজ, চাকার কাজ, তারপরে হ্যান্ডেলের কাজ, গেটের কাজ, দরজা, সিট ইত্যাদি সবকিছুই করা হয়। যে কোনো জিনিসে আমাদের এখানে তৈরি করা হয়। পেপার মেশিনে আমি পেনিয়ামের দাঁত তৈরি করি, আবার আপনার এই যে চাবি গার্ড করা হয়, আর এটা এখন আমি রানিং তৈরি করতেছি এই মালটা, এগুলো সব রেলের কাজ। এটা হলো ট্রেনের ব্রেকের টানা। সহজ ঋণ সুবিধা ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা পেলে এই শিল্প আরও বিকশিত হবে বলে জানান এই কর্মকর্তা। বাংলাদেশ রেলওয়ে তথা বাংলাদেশ সরকারের বিভিন্ন আর্থিকভাবে অনেক কম মূল্যে ডিরেক্ট যদি এখান থেকে যন্ত্রপাতিগুলো নেওয়া হয়, তাহলে বাংলাদেশ সরকারের যেরকম অর্থ সাশ্রয় হবে, আমাদের এখানকার লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আরও বেশি এগিয়ে যাবে। রেলওয়ে সূত্রে জানা যায় 1870 সালে ব্রিটিশরা সৈয়দপুরে গড়ে তুলেছিল বৃহত্তম রেলওয়ে কারখানা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশের মতো নারায়ণগঞ্জে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও র্যাব। জেলার 5টি উপজেলায় 7টি থানায় 9টি চেকপোস্ট, 27টি পিকেট এবং 42টি মোবাইল টিমের সমন্বয়ে দিনের বেলায় 400 এবং রাতের বেলায় 440 জন অফিসার ফোর্স মোতায়েন করেছে পুলিশ। দর্শক, এই বিষয়ে নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রোমান চৌধুরী সুমন। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, শেখ হাসিনার রায়কে ঘিরে নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি জি আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি শাটডাউন সারা বাংলাদেশে ঘোষণা করা হয়েছে, যে কারণে যে শেখ হাসিনার রায় কিন্তু হয়ে গেছে দুপুর 3টায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এই রায়ে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশে যে শাটডাউন দেওয়া হয়েছে, সেখানে নারায়ণগঞ্জে শাটডাউনের আইনশৃঙ্খলা বাহিনী, এই আইনশৃঙ্খলা বাহিনী তাদের এই পরিস্থিতির নিয়ন্ত্রণে গত 36 ঘন্টায় প্রায় 21 জনকে আটক করেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, নারায়ণগঞ্জে প্রায় 9টি চেকপোস্টে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন পাগলা সড়ক, ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম এই মহাসড়ক, যেটা ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়ক, ঢাকা নারায়ণগঞ্জ আদমদী সড়ক এবং ঢাকা নারায়ণগঞ্জ মুক্তারপুর মুন্সিগঞ্জ সড়ক, এই 5টি সড়কের প্রত্যেকটি স্থানে 9টি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি 21টি মোবাইল টিম, 21টি পিকেটিং টিম কাজ করছে এবং 42টি মোবাইল টিম কাজ করছে। আরও জানতে পেরেছি যে পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছে দিনে রাতে মিলে 880 জন পুলিশ সদস্য আইনশৃঙ্খলা বাহিনী এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। যেহেতু রায় ঘোষণা হয়ে গেছে দুপুর 3টার পরে শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকে জানিয়েছে যে রায় ঘোষণার পরে কোনো যেন নাশকতার ঘটনা না ঘটে, সেই ঘটনাকে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা সব দিকে নজরদারি রাখছে। আমাদেরকে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি আমাদেরকে নিশ্চিত করেছেন বিষয়টি, যে তারা কোনো ধরনের নাশকতা ঘটনা যেন রায়ের পরে না ঘটে সেটা তারা লক্ষ্য রাখছেন। পাশাপাশি বিএনপি এবং জামাত, এনসিপি তারা এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল করবে বলে আমরা জানতে পেরেছি। একটি শুধু ঘটনা ঘটেছে, যেটা সাইনবোর্ড এলাকায় একটি আল্লাহ ভরসা নামে বাস সেখানে দাঁড়িয়ে আগুন নিভিয়ে ফেলেছে, যার কারণে বাসটি অক্ষত রয়ে গেছে। তো নারায়ণগঞ্জের যে পরিস্থিতি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, যে নারায়ণগঞ্জে আমি ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন পাগলা বিশ্ব রোডটি আপনাকে দেখাচ্ছি। এই রোডের শান্ত রয়েছে এবং সর্বাত্মক নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব বাহিনী। তো এই ছিল আমার কাছ থেকে নারায়ণগঞ্জ থেকে। জি রোমান, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, খবর সংগ্রহ করুন। পরবর্তীতে সম্ভব হলে আমরা আবারও আপনার সাথে সংযুক্ত হব। চলে যাচ্ছি পরের সংবাদে।
কুমিল্লা সদর উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে বিল্লাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ী। উপজেলার পাঁচথবি ইউনিয়নের বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম ও তার ছোট ছেলে কামাল হোসেন। পুলিশ জানায় অভিযুক্ত বিল্লাল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, এই ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বান্দরবান ৩০০ নম্বর আসনে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে পাহাড়ি বাঙালি জাতি ধর্মবর্ণ নির্বিশেষে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। সকালে বান্দরবান জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে বিভিন্ন জাতি ধর্মবর্ণের হাজার হাজার বিএনপি নেতাকর্মী ব্যানার ফেস্টুন হাতে নিয়ে জাবেদ রেজার পক্ষে স্লোগান দিয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়। পরে পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা জনগোষ্ঠীর নেত্রী সাইসাই নু তেতুর মারমা, সনাতন ধর্মাবলম্বীর নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদার সহ প্রমুখ। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ রায় মাইলফলক, তবে অপরাধ বিবেচনায় এই সাজা যথেষ্ট না হলেও আগামীতে কোনো সরকার বা কোনো ব্যক্তি যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তার জন্য উদাহরণ হয়ে থাকবে এই রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তবে আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। সেজন্য মাননীয় বিচারকগণ সর্বোচ্চ সাজা হিসাবে একটি অপরাধে মৃত্যু কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার, আর একটি অপরাধে মৃত্যুদণ্ড, এবং অন্যান্য অপরাধগুলো বিবেচনায় নিয়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত। আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড এবং আইজিপি মামুনের বিচার কার্যে সহযোগিতার জন্য তার সাজা কমিয়ে দেওয়া হয়েছে 5 বছর। এর সাথে শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। মানবতা বিরোধী অপরাধে 4 অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের ফাঁসির আদেশ, রাজসাক্ষী মামুনের 5 বছরের জেল। শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে রাজধানী, কোনো ঝুঁকি নেই বলছে ডিএমপি, 4 প্লাটুন বিজিবি মোতায়েন। এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা, শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে ডিসিদের নির্দেশ। এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে যাচ্ছে কমিশন, দাবি সিইসি, রাজনৈতিক দলের সহায়তা কামনা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।